শ্রেণী পাঠদানের কার্যকর শ্রেণী ব্যবহারিক একমাত্র পন্থা। বাইরে একটু কথা বলবো না আমরা। একটু সাধারণ টেবিলের বাইরে এই জায়গায় কথা হবে না, এইটুকু কথা বলবো না। আমরা ঠিক আছে? শ্রেণী পাঠদানে প্রযুক্তির ব্যবহারই একমাত্র পন্থা। এর আমরা পক্ষে আছি, বিপক্ষে আছি। পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন করার জন্য পক্ষের দলকে অনুরোধ করছি, আপনার নির্ধারিত সময় 3 মিনিট, 2.5 মিনিটের সময় আপনাকে সংকেত দেওয়া হবে এবং 3 মিনিটের চূড়ান্ত সংকেত দেওয়া হবে। এবার পক্ষের দলকে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। পক্ষ দলের বক্তব্য, প্রধান বক্তা তার বক্তব্য প্রথম বক্তা তার বক্তব্য উপস্থাপন করছেন। আজকের বিষয় হচ্ছে কার্যকর শ্রেণী পাঠদানে প্রযুক্তির ব্যবহারই একমাত্র পক্ষে প্রথম বক্তা বক্তব্য উপস্থাপন করছেন ইসলাম। ওনার সময় এখনই শুরু হচ্ছে, নির্ধারিত সময় 3 মিনিট, 2.5 মিনিটে সংক্ষিপ্ত বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই বিতর্ক প্রতিযোগিতায় আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমাদের শ্রদ্ধ মডারেটর, আমার বিপক্ষ দলের বন্ধুরা এবং বিভিন্ন বিদ্যালয় থেকে আগত প্রধান শিক্ষক, সকলের প্রতি রইল আমার সশস্ত্র সালাম। আসসালামু আলাইকুম। আজকের বিষয় হচ্ছে কার্যকর শ্রেণী পাঠদানে প্রযুক্তি একমাত্র পন্থা, এর পক্ষে আমার অবস্থান। যেহেতু এখানে প্রযুক্তির কথা বলা হচ্ছে, প্রথমে আমি প্রযুক্তি কি এই বিষয়ে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব। আমরা জানি যে বিজ্ঞানের জ্ঞানকে কাজে লাগানোই হচ্ছে প্রযুক্তি। এখন আমরা প্রথমে জেনে নিই আমাদের এই বিদ্যালয়ে কি কি প্রযুক্তির ব্যবহার হয়, যেটা আগে ছিল না। এখন আমাদের বিদ্যালয়ে সরকারিভাবে যেটা দেওয়া হয়েছে সেটা দেওয়া হয়েছে। এখানে ল্যাপটপ দেওয়া হয়েছে, এখানে প্রজেক্টর দেওয়া হয়েছে, এখানে ইন্টারনেটের ব্যবস্থা করা হয়েছে। তাছাড়া ব্যক্তিগত পর্যায়ে সকল শিক্ষকের হাতে কিন্তু আমাদের স্মার্টফোন আছে। এমন একটা সময় ছিল যে প্রাথমিক বিদ্যালয়ে আমরা ভাঙ্গা ঘরে লেখাপড়া করতাম। আজকে সেই ঘর কি, এখানে সুদর্শন একটা বিল্ডিং, এখানে সুন্দর পরিবেশ, আমাদের মাথার ঘুরছে ফ্যান, এটা কিন্তু আগে ছিল না। এটা প্রযুক্তির কারণেই কিন্তু আমাদের এটা সম্ভব হয়েছে। আপনারা নিশ্চয় অবগত আছেন, বর্তমান যুগ বিজ্ঞানের যুগ এবং বর্তমান যুগ ডিজিটাল বাংলাদেশ। আপনারা নিশ্চয় অবগত আছেন যে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে ডিজিটাল ঘোষণা করেছিলেন এবং অলরেডি আমরা কিন্তু সেটা অর্জন করেছি। এখন আমাদের সামনে লক্ষ্য হচ্ছে স্মার্ট বাংলাদেশ। এটা কিসের জন্য? এটা কিন্তু একমাত্র প্রযুক্তির জন্য। আমাদের যদি প্রযুক্তি যদি না থাকতো তাহলে আমাদের এই ডিজিটালও হতো না, আমাদের স্মার্টও হতো না। আজকে যে আমরা যে বিদ্যালয়ে অবস্থান করছি, এই এত সুন্দর বিল্ডিং, মাথার উপর ফ্যান চলছে, ইন্টারনেটের ব্যবস্থা আছে, ডিজিটাল ল্যাব আছে, কম্পিউটার আছে, প্রজেক্টর আছে, এটা কিসের জন্য হচ্ছে? এটা একমাত্র হচ্ছে আমাদের এই প্রযুক্তির ব্যবহারের জন্য। এমন একটা সময় ছিল যে আমরা সেখানে যখন পাঠদান করতাম তখন আমাদের কোনো উপকরণ ছিল না। ছাত্র যদি ধরা যেত যে আমরা বাচ্চাদের সামনে একটা পাঠদান দেবো যে বাংলাদেশের মানুষ, কিন্তু ওই টাইমে কিন্তু তারা বাংলাদেশের বিভিন্ন ধরনের মানুষকে দেখানো সম্ভব হতো না। আর এখন কি হচ্ছে, আমরা যদি বাংলাদেশের মানুষ পাঠদানে আমরা প্রজেক্টর ব্যবহার করে ইন্টারনেটের সার্চ দিয়ে যদি এখানে দেখা গেল যে বাংলাদেশে কত রকমের মানুষ আছে, তাহলে কিন্তু শিক্ষার্থীরা সহজেই সেই মানুষগুলা দেখতে পারত, যেটা আগে কোনো ক্রমে সম্ভব হতো না। আর প্রযুক্তির কারণেই এটা একমাত্র সম্ভব হচ্ছে। তার এই কারণেই আমি মাত্র বলতে চাই যে আমরা যদি প্রযুক্তি পাঠদান করতে চাই, এখানে আমাদের প্রযুক্তির কোনো বিকল্প নেই। ধন্যবাদ। ধন্যবাদ পক্ষের উপস্থাপককে। এবার বিপক্ষের উপস্থাপককে তার বক্তব্য রাখার জন্য বিপক্ষ দলের প্রথম বক্তা বক্তব্য করবেন। আপনার নির্ধারিত সময় 3 মিনিট,
2 মিনিট 30 সেকেন্ড হওয়ার পরে আপনাকে প্রাথমিক সংকেত দেওয়া হবে, 3 মিনিটে আপনাকে চূড়ান্ত সংকেত দেওয়া হবে শেষ করতে। ধন্যবাদ মাননীয় মডারেটর, বিজ্ঞ বিচারক মণ্ডলী। আজকে আমাদের বিষয় শ্রেণী কক্ষে, কার্যকর শ্রেণী কক্ষে প্রযুক্তির ব্যবহার। আমি আমার পক্ষের দলকে জানাতে চাই, এই প্রযুক্তি ব্যবহারের কারণে আমাদের যে জ্ঞান বৃক্ষ আছে, বৃক্ষটা শীর্ণ হয়ে যাচ্ছে। কেননা আমরা যখন আগে প্রযুক্তি ছিল না, তখন আমাদের লেখাপড়া সমস্ত মনোযোগ ছিল লেখাপড়ার দিকে। এখন আমরা প্রযুক্তির কারণে দেখা যাচ্ছে যে যখন আমরা প্রযুক্তি ব্যবহার করতে যাচ্ছে ছেলে মেয়ে, তখন তারা বিভিন্ন লাইনে যাচ্ছে, প্রযুক্তির অপব্যবহার করতেছে। তারা এইখানে পড়াশোনার মনোযোগ হওয়ার পরিবর্তে তারা বিভিন্ন জায়গায় বিচরণ করতেছে। এইখানে মূল্যবোধহীন শিক্ষার্থী তৈরি হচ্ছে, তারা অনলাইন গেমসে আসক্তি হচ্ছে, তারা কিশোর গ্যাংয়ে সক্রিয়তা হচ্ছে এবং অধিক সময় তারা পড়ালেখার পরিবর্তে পড়ালেখার কথা বলে প্রযুক্তির অপব্যবহার করতেছে। আর এরপরে প্রযুক্তি ক্লাস শ্রেণীকক্ষে প্রযুক্তি ব্যবহার করতে গেলে দক্ষ শিক্ষকের দরকার, যেটা আমরা এখনো ওইরকম পেরে উঠতে পারিনি। অনেক শিক্ষক যে প্রযুক্তি সরকার থেকে যেটা দেওয়া হয়েছে, অনেক শিক্ষক এটা ভালোভাবে ব্যবহার করতে পারে না, যার জন্য তারা এইখানে ওইটা প্রযুক্তি ব্যবহার করতে গেলে, প্রজেক্টর ল্যাপটপ ব্যবহার করতে গেলে তারা এটা পারে না। অনেক সময় ক্লাসের সময় চলে যায়, কিন্তু তারা এটা ব্যবহার করতে পারে না। এইটা একটা। আবার এই প্রযুক্তি ব্যবহারের কথা বলে অনেক শিক্ষক ক্লাস বাদ দিয়ে দেখা গেছে যে ওই প্রযুক্তিটা নিয়ে করে থাকে, যার জন্য ক্লাস টাইম নষ্ট হয় এবং ক্লাসের যে মূল শিক্ষণ ফল সেইটা অর্জন বাধাগ্রস্ত হয়। এই কারণে আমার সঙ্গত পক্ষের বন্ধুদের জানাতে চাই যে প্রযুক্তি কখনোই শিক্ষার ক্লাসে কার্যকর হতে পারে না, একমাত্র পন্থা হইতে পারে না, সহায়ক পন্থা হইতে পারে, কিন্তু একমাত্র পন্থা হইতে পারে না। আর একটা কথা বলতে চাই আমার পক্ষের দলের বন্ধুদের, যে প্রযুক্তি যদি একমাত্র পন্থা হইতো, তাহলে আমরা আজ থেকে 30 থেকে 40 বছর আগে যে শিক্ষার একটা মান ছিল, তখন আমরা সবাই করতেন যে পড়ালেখা বই প্রতি একটা, যে বই থেকে জানতে হবে, এই তথ্যটা আমি বই থেকে নেব, সবাই পরিশ্রম করতো, পরিশ্রম করে তথ্যগুলি বই পুস্তক থেকে বের করতো। কিন্তু এই প্রযুক্তি মানুষকে এখন দক্ষ না করে অদক্ষ করে তুলছে, অলস করে তুলছে, সক্রিয় না করে অলস করে তুলছে। কিভাবে মানুষ এখন সময় শেষ। ধন্যবাদ দেন। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ বিরোধী দলের উপস্থাপককে তার সুন্দর যুক্তি খণ্ডনের জন্য। এরপর পক্ষের দলের যুক্তি খণ্ডনের জন্য দ্বিতীয় বক্তাকে অনুরোধ করছি। দলের দ্বিতীয় বক্তা বক্তব্য উত্থাপন করছেন। আপনার সময় এখনই শুরু হচ্ছে। আপনার নির্ধারিত সময় 3 মিনিট, 2 মিনিট 30 সেকেন্ড পর আপনাকে প্রাথমিক সংকেত দেওয়া হবে, এরপর 3 মিনিট চূড়ান্ত সংকেত দেওয়া হবে। আপনার সময় শুরু হচ্ছে। পুঁথিগত বিদ্যা পদস্থে দল মহাবিদ্যা নয় দল ভালো করেছে। মাননীয় মডারেটর, আমার বিপক্ষ দলের বন্ধু এবং আমার সহপাঠী সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। আজকে আমার বিতর্কের বিষয় হচ্ছে কার্যকর শ্রেণী পাঠদানে প্রযুক্তির ব্যবহারই একমাত্র পন্থা। স্বভাবতই আমার অবস্থান এর পক্ষে। আমার এখানে আমি তুলে ধরবো, আপনাদের কাছে তুলে ধরবো হচ্ছে পাঠদানের প্রযুক্তির ব্যবহারের যথার্থতা ব্যাখ্যা করা। বিপক্ষ দলের বন্ধুরা আমার বলার কথা ছিল হচ্ছে পাঠদানের প্রযুক্তির ব্যবহারের সব পাঠদানের প্রযুক্তির ব্যবহার সঠিক নয় মর্মে আলোচনা, কিন্তু উনি ওই বিষয়টা এড়িয়ে গিয়ে অন্য বিষয় নিয়ে আলোচনা করেছেন। আর আমি বলতে চাই যে প্রযুক্তির ব্যবহার কার্যকর পাঠদান প্রযুক্তি একমাত্র পন্থা। কারণ পাঠদান যে কোনোভাবে দিলে হয়ে যেতে পারে, কিন্তু কার্যকর হতে পারে না। কার্যকর পাঠদান দিতে গেলে আপনাকে অবশ্যই প্রযুক্তির সহায়তা নিতে হবে। কারণ
আমার দেশে বা সারা পৃথিবীতে গবেষণা করে দেখা গেছে যে শোনার মাধ্যমে শিশুরা সবচেয়ে কম শোনে, অর্থাৎ 15% শোনে হচ্ছে শেখা হচ্ছে শোনার মাধ্যমে। আর যদি সে দেখে অথবা কাজ করে প্রমাণিত করে তাহলে সর্বোচ্চ লার্নিংটা হয়। এই জন্য আমি বলতে চাই যে প্রযুক্তির ব্যবহার অবশ্যই কার্যকর শ্রেণী পাঠদানের একমাত্র পন্থা। কারণ আমি যদি আমার শ্রেণী পাঠদান ল্যাপটপ এবং প্রজেক্টরের ব্যবহার করি, আমি ওই পাঠটাকে ভিজুয়াল করতে পারি শিশুদের মনে, তাহলে অবশ্যই সেই পাঠটা তার মনে স্থায়ী হয়ে থাকবে এবং সেই শিক্ষণটা অবশ্যই নিশ্চিত হবে। আর আপনি সচরাচর লেকচার মেথডে যদি পড়ান তাহলে অবশ্যই ওই ডিম কেমন বা বক কেমন, যেমন গল্প বলি একটা যে বক কেমন, বক দেখতে ডিমের মতো, ডিম কেমন, ডিম বাঁকা, এই যে অন্ধের মতো যে পড়ানো, এই পড়ানোটা অবশ্যই শিশুর মনে সেই বক হয়ে যাবে শেষ পর্যন্ত কাচির মতো। আমরা এখন আমাদের কাছে সব প্রযুক্তি আছে, আমরা যদি প্রযুক্তির মাধ্যমে এই কার্যকর শ্রেণী পাঠদান নিতে পারি তাহলে অবশ্যই আমাদের এই পাঠটা ফলপ্রসূ হবে। যেমন আমি ধরে নেই আমি বিজ্ঞানের একটা পাঠ আগ্নেয়গিরি পড়াচ্ছি, আমি যদি ল্যাপটপ এবং প্রজেক্টরের মাধ্যমে একদম বাস্তব আগ্নেয়গিরির অগ্নুৎপত্তা দেখাতে পারি তাহলে অবশ্যই সেটা বাচ্চার মনে বা আমার শিশুর মনে চিরস্থায়ী হয়ে যাবে এবং সেই শিক্ষণটা নিশ্চিত হবে। আর আপনি যতই ব্যাখ্যা করে বলেন যে আগ্নেয়গিরি এরকম হয় এরকম হয় এরকম হয়, এটা কখনো তার ফলপ্রসূ পাঠদান বা শিক্ষণটা হবে না। এটা আমার বিশ্বাস না, এটা গবেষণায় এসেছে যে অবশ্যই কার্যকর পাঠদানের প্রযুক্তি একমাত্র পন্থা। ধন্যবাদ পক্ষের বক্তাকে তার সুন্দর যুক্তি উপস্থাপনের জন্য। এবার বিপক্ষের বক্তাকে তার বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। বিপক্ষ দলের দ্বিতীয় বক্তা বক্তব্য উপস্থাপন করবেন। আপনার নির্ধারিত সময় 3 মিনিট, 2 মিনিট 30 সেকেন্ড পর প্রাথমিক সংকেত দেওয়া হবে এবং 3 মিনিট আপনার কিছু সংকেত দেওয়া হবে, বক্তব্য শেষ করবে। তো আপনার সময় শুরু হচ্ছে এখনই। কার্যকর শ্রেণী পাঠদানে প্রযুক্তির ব্যবহারই একমাত্র পন্থা। মাননীয় মডারেটর ও বিজ্ঞ বিচারক মণ্ডলী সঙ্গত কারণে এর বিপক্ষে আমার অবস্থান, বিপক্ষে আমি আমার বক্তব্য উত্থাপন করছি। পক্ষে দুই বক্তা বলে গেছেন যে শ্রেণী পাঠদানে প্রযুক্তি, মাল্টিমিডিয়া, তারপর ল্যাপটপ ব্যবহার, এগুলার নেসেসিটি তারা উত্থাপন করেছেন। আমি এর বিপক্ষে বলছি না, তবে ওনাদের আজকের বিপক্ষে যে একটা কথা যে প্রযুক্তির ব্যবহারই একমাত্র পন্থা, এই পক্ষে আমি কথা বলছি, এইটা আমি বলছি একমাত্র এর বিপক্ষে। গ্রাম্য ভাষায় একটি কথা আছে, এটা ভাতি দেন আবার তামাক, এটা ভাতি দেন আবার তামাক। কার্যক্রম সেই পক্ষই নাই, সেখানে মাল্টিমিডিয়ার মাধ্যমে ক্লাস নেওয়া স্বপ্নই নয়, দুঃস্বপ্নও করে। প্রযুক্তির বিপক্ষে আমার অবস্থান নেই, তবে প্রযুক্তির ব্যবহারই একমাত্র পন্থা, এই কথার বিপক্ষে আমার অবস্থান। প্রযুক্তি যারা উদ্ভাবন করেছেন তারাও শিক্ষা গ্রহণের সময় প্রযুক্তির ব্যবহারের সুযোগ পান নাই। যারা প্রযুক্তি উদ্ভাবন করেছে তারাও শিক্ষা গ্রহণের সুযোগ পান নাই। বড় বড় বিজ্ঞানের যখন শিক্ষা লাভ করেছেন তখনও প্রযুক্তি ছিল না বললেই চলে, তারপরেও তারা বড় বড় বিজ্ঞানী হয়েছে। বড় প্রযুক্তির অপব্যবহার, যেমন আজকে দিনে মোবাইল ল্যাপটপের অপব্যবহারের এতটাই ভয়াবহ যা প্রতিদিন বৈভাবে হারে হারে উপলব্ধি করছেন। ধন্যবাদ মডারেটর, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। আপনার নির্ধারিত সময় পূর্বেই আপনার বক্তব্য শেষ করেছেন, ধন্যবাদ। এবার পক্ষের দলনেতাকে তার পক্ষের যুক্তি উপস্থাপনের জন্য অনুরোধ করছি। ধন্যবাদ মাননীয় মডারেটর এবং আমার বিরোধী দলেও আমার পক্ষের সদস্য এবং বিপক্ষের দলের বন্ধুরা এবং এখানে উপস্থিত গণ্যমান্য ব্যক্তিবর্গ সবাইকে আমাদের পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম। আসতে না জানলে উঠান বাঁকা। আমার খুবই দুঃখ হচ্ছে যে বর্তমানে বিশ্ব আমরা জ্ঞান বিজ্ঞানের প্রযুক্তির যুগে বসবাস করছি। বর্তমান যুগকে বলা হয় বিজ্ঞানের যুগ, প্রযুক্তির যুগ। আমরা সব ক্ষেত্রেই প্রযুক্তির ব্যবহার করছি।
আমার প্রথম দলীয় বক্তব্য বলেছেন যে আমাদের মাথার উপরে যে ফ্যানটি ঘুরছেন, যে ইলেকট্রিক বাল্বটা আছেন, আমরা শিক্ষকরা প্রজেক্টটা নিয়ে যাই, ল্যাপটপ নিয়ে যাই, আমাদের স্মার্টফোন থাকে, সব কিছুই হলো প্রযুক্তি। প্রযুক্তি ছাড়া কী করছে? আমাদের কৃষি প্রধান দেশ, আমাদের কৃষির থেকে 60% এই জিডিপি এখানে যোগান দেয়। আমাদের কৃষিক্ষেত্রে যদি আজকে এই ডিজিটাল যদি না আসতো, প্রযুক্তির ব্যবহার যদি না আসতো, তাহলে বাংলাদেশ আরও অর্থনীতিতে আজকের এই ডিজিটাল বাংলাদেশ হতে পারতো না। সেই বাংলাদেশ 1971 সালে যে ক্ষুধা দারিদ্র ছিল, সেগুলোই আমরা অনাহারে থেকে যেতাম। বর্তমান বিশ্ব, আমার এক বন্ধু এখানে বিপক্ষজনক বন্ধু উল্লেখ করেছেন যে বিজ্ঞানীরা তারা পড়াশোনা করে আজ থেকে হাজার হাজার বছর আগে বিজ্ঞানীরা হয়েছে। ওনারা ওই উপলব্ধি করেছেন যে আমাদের এই পরবর্তী প্রজন্ম যাতে আমাদের চাইতে আরো বেশি শান্তিতে থাকতে পারে, সমৃদ্ধ জীবনযাপন করতে পারে, তার জন্য আমাদের কিছু করণীয় আছে। সেই থেকেই তারা তাদের গবেষণাগারে তারা বিভিন্ন ধরনের চিন্তা ভাবনা করে আমাদের বিভিন্ন ধরনের প্রযুক্তি দিয়ে গেছেন, চিকিৎসা ক্ষেত্রে দিয়ে গেছেন, যোগাযোগ ক্ষেত্রে দিয়ে গেছেন, আমাদের অর্থনীতিতে দিয়ে গেছেন। তাহলে কেন মৌলিক মানবিক চাহিদার একটা অন্যতম চাহিদা শিক্ষা, সেই শিক্ষা ক্ষেত্রে কেন আমরা পিছিয়ে থাকবো? আমাদের শিক্ষকরা এখন প্রত্যেকের হাতে স্মার্টফোন আছে, তারা ক্লাসে যাচ্ছে, স্মার্টফোন ব্যবহার করে একটা শব্দ পাচ্ছে না, সেখানে ডিকশনারি আছে, সেখানে একটা ছবি আছে, সবকিছুই তারা দিনের মতো সবকিছু স্বচ্ছ ছাত্রদের সামনে সেটা প্রদর্শন করছে। আমার বক্তব্য ছিল ডিজিটাল কন্টেন্টের আলোকে পাঠদান করতে হবে। ডিজিটাল কন্টেন্ট বলতে আমরা আসলে কি বুঝি? কন্টেন্টটা কি? একটা কলস, সেটা হচ্ছে আমাদের পাঠ্যপুস্তক। এই পাঠ্যপুস্তকটাই সব কিছুই আমাদের সমাধান হতে পারে না। সেই পাঠ্যপুস্তকের মধ্যে যে পানিটা থাকে, সেটা খেলেই তো আমরা তৃষ্ণা নিবারণ করতে পারি। আর ওই পানিটাই হচ্ছে আমাদের হলো কন্টেন্ট। আমরা এখন একটা রাতের কথা বলছি, একটা শিক্ষার্থীকে রাতের ধারণা দিতে গিয়ে একটা বকের বা একটা যে কোনো পাখির বা যে কোনো নদী বা যে কোনো সমুদ্রের বা যে কোনো ফুলের একটা ব্যাখ্যা দিতে গিয়ে, যে কোনো পাখির একটা ব্যাখ্যা দিতে গিয়ে আমরা কি করব? আমরা সেখানে যদি প্রজেক্টরে সেটা যদি আমরা ডিসপ্লে করতে পারি, তাহলে আমাদের শিক্ষার্থীরা সেটা দেখে তাদের মানসম্মত শিক্ষা অর্জিত হবে, তাদের শিক্ষণ ফল অর্জন করাতে আমরা শিক্ষকরা সমর্থ হব। এই কথা আমাদের বিপক্ষ বন্ধুরা কেন বলতে না? তারা আসলে সেই পড়ে আছেন আদিম যুগে, আমাদের পূর্বপুরুষরা যেরকম গুহাবাসী ছিল, তারা এখনো সেই গুহাবাসী আছে। আমি তাদেরকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি, তারা আমাদের এই অগ্রগতিকে মেনে নিক এবং ডিজিটাল কন্টেন্ট ব্যবহার করে তারা পাঠদান করুক এবং মানসম্মত শিক্ষা প্রদান করুক। আসসালামু আলাইকুম। এবার বিপক্ষ দলগুলোকে ডিজিটাল অভিজ্ঞতার আলোকে কার্যকর পাঠদানের প্রযুক্তি ব্যবহার কেন যৌক্তিক নয় তার ব্যাখ্যা উপস্থাপনের জন্য অনুরোধ করছি। বিরোধী দলীয় নেতা, বিপক্ষ দলের দলনেতা, সময় 3 মিনিট। সম্মানিত মডারেটর এবং উপস্থিত সকলে যারা আছেন এবং আমার বিপক্ষ দলের বন্ধুরা, আমার সশ্রদ্ধ সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার বিপক্ষ দলের বন্ধুরা অনেক কিছুই বলেছেন, আমার বিপক্ষ বলেছি অনেক কিছুই বলেছেন, তার উত্তর আমি পরে দেবো। প্রথমে প্রযুক্তি সম্পর্কে আমার কিছু একটু যে ধারণাটা জন্মেছে, সেই ধারণা সম্পর্কে ব্যাখ্যা করবো। প্রযুক্তির শ্রেণীকক্ষের একমাত্র পন্থা, আমি মনে করি আমার বন্ধুরা এই কথাকে বিশ্বাস করে লালন করে আজ এতদিন পর্যন্ত আছেন, আমার কাছে সেটা মনে হয় একটা হাসি লাগে যে প্রযুক্তি একমাত্র পন্থা। এটা আমার কাছে হাসি লাগে। আসলে হতে পারে একটা উপকরণ মাত্র, প্রযুক্তি একটা উপকরণ মাত্র, কিন্তু একমাত্র পন্থা এটা আমি বিশ্বাস করি। প্রযুক্তি শুধুমাত্র শিক্ষার্থীর জন্য নয়, গোটা জাতির জন্য একটা অভিশাপ আমি মনে করি। প্রযুক্তি শ্রেণী পাঠদানে সব জায়গাতে ব্যবহার করা যায় না। যেমন ফিডব্যাক, যদি আমি কোনো শিক্ষার্থীকে ফিডব্যাক দিতে চাই, তাৎক্ষণিকভাবে আমি ওই প্রযুক্তি ব্যবহার করতে পারবো না। তারপরে বিনিময়মূলক ব্যবস্থায় আমি যেতে পারবো না, শিক্ষণ ঘাটতি চিহ্নিত করতে পারবো না, শিক্ষকের শিক্ষণ ঘাটতি কি আছে চিহ্নিত করতে পারবো না। এগুলো আমাকে ম্যানুয়ালি করতে হবে, এখানে প্রযুক্তিগুলো কাজে আসবে না। প্রযুক্তি শ্রেণী পাঠদানে এক ধরনের বাধা। এই প্রযুক্তির কারণে অনেক শিশু আজ শ্রেণী কক্ষের বাইরে বিভিন্ন গেমিং, গাম্বিং,
তারপরে নীল ছবিতে আসক্ত হয়েছে, যার কারণে আজ তারা শ্রেণীকক্ষের বাইরে ছড়িয়ে পড়ছে তারা যত্রতত্র খেলাধুলার কারণে। এটা শুধু একমাত্র হয়েছে এই প্রযুক্তির অপব্যবহারের কারণে। সুতরাং প্রযুক্তি যে একমাত্র কার্যকর শ্রেণী ব্যবস্থাপনার প্রযুক্তি যে একমাত্র পন্থা, এ কথা আমি বিশ্বাস করি না। আমি মনে করি আমার বিরোধী দলীয় বন্ধুরাও আমার কথা বিশ্বাস করবেন। সর্বোপরি প্রযুক্তির নিজস্ব কোনো চিন্তা জ্ঞান নাই, প্রযুক্তির নিজস্ব কোনো চিন্তা জ্ঞান নাই। প্রযুক্তিকে চালাতে হয়, প্রযুক্তির মাথায় স্ট্যান্ডার্ড বুদ্ধিও নাই। নির্দেশ ব্যতিরিকে প্রযুক্তি একটা কাজও করতে পারে না। নির্দেশ দিতে হয় যে তুমি এই করো, আর নিজস্ব কোনো বুদ্ধি নাই। আরো কিছু আসলে সময় সংকীর্ণ, যাই হোক তার মধ্যে চেষ্টা করবো শেষ করার জন্য। অনভিজ্ঞ শিক্ষক আছেন যারা প্রপার কন্টেন্ট তৈরি করে ব্যবহার করতে পারেন না। এই প্রযুক্তির কারণে শিক্ষকরা তার সৃজনশীলতা হারছেন, সৃজনশীল চিন্তা ভাবনা করতে পারতেছেন না। মানে ওই পালার মুরগির মতন মুখের ভিতর দিচ্ছে, কামড়া হচ্ছে। প্রযুক্তির ভয়াবহতা আর শুধু আজ দেখেন যে প্রযুক্তি আমি মনে করি একটা ক্যান্সার। মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ওই ফিলিস্তিন, ইসরায়েল, ইউক্রেন, বিভিন্ন দেশ শিশুরা যেখানে পড়ালেখা শিখতো আর সেখানে জীবনের সাথে যুদ্ধ করছে। আবার আমার বন্ধুরা অনেকে বলে গেছে নাচতে না জানলে উঠোন দেখা। আমি আমার বন্ধুকে বলতে চাই নাচা শেখাতে হয়। নাচা এমনি জন্ম থেকে শেখে না, নাচা শিখতে হয়, শিখাতে হয়। সেই ব্যবস্থা আপনার নাই, আর যদিও থাকে আমি আরো 30 সেকেন্ড সময় পাই। আচ্ছা দেখেন আচ্ছা ধন্যবাদ প্রথমের জন্য পক্ষের দলনেতাকে সময় মাত্র 2 মিনিট, আপনি এর মধ্যে শেষ করবেন। পক্ষের দলনেতা। আমি খুবই দুঃখিত যে আমার বন্ধুরা অনেক অ্যাগ্রেসিভ বক্তব্য প্রদান করেছেন। ওনারা বলেছেন যে আমাদের শিশুরা পর্ণছবিতে আসক্ত হয়ে যাচ্ছে। এটা ব্যক্তিগত বিষয়। আবার আমার শিক্ষকরা সবাই জানে না, করতে পারে না, আমাদেরকে এটা করা হচ্ছে। তাহলে সেই প্রশিক্ষণটা যদি আমরা কাজে লাগাই তাহলে আমরা কেন পারি না? এটা ওই শিক্ষকের নিজস্ব ব্যক্তিগত ব্যর্থতা। এটা সবার উপরে ঢালাওভাবে সবার করা যাবে না। আমার প্রথম বক্তব্য ছিল যে সব ক্ষেত্রে প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। ওনারা বিজ্ঞানীদের কথা বলেছেন, বিজ্ঞানীরা অনুধাবন করতে পেরেছেন। তাদের উপলব্ধিতে ছিল যে আমরা একটা সমৃদ্ধ বিশ্ব রেখে যেতে পারবো। আমরা একটা সমৃদ্ধ বিশ্বকে রেখে যেতে চাই, যেখানে আমাদের শিশুরা আরামে আয়েসে স্বাচ্ছন্দ্যে তারা তাদের যোগ্যতা প্রমাণ রেখে স্বাক্ষর রেখে তারা সবকিছু করবে। আর এরই উপর নির্ভর করে আজকে আমরা যে প্রযুক্তিগুলো পাচ্ছি সেগুলো তাদের অবদান। আর এই প্রযুক্তি ব্যবহার করে আমরা আমাদের যোগ্যতা প্রমাণ রাখছি বা স্বাক্ষর রাখছি। আমরা সব সময় বলেছি যে প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের কৃষি নির্ভর দেশ, এখানে যদি প্রযুক্তি ব্যবহার করা না হতো, চিকিৎসা ক্ষেত্রে যদি প্রযুক্তি ব্যবহার করা না হতো, অর্থনৈতিক ক্ষেত্রে যদি প্রযুক্তি ব্যবহার না করা হতো, তাহলে এই বিশ্বটা কতটা পিছিয়ে থাকতো, সেই গুহাবাসীর মতোই হয়ে থাকতো, যেখানে কোনো শিক্ষা মৌলিক মানবিক চাহিদা কোনো কিছু পূরণ হতো না। অতএব শিক্ষা ক্ষেত্রে কেন নয়, শিক্ষা ক্ষেত্রে অবশ্যই ডিজিটাল কন্টেন্ট এবং অন্যান্য যে ছবি আছে বা বাক সংশ্লিষ্ট ছবি আছে সেগুলো আমরা অবশ্যই আমাদের কন্টেন্টের আওতায় পড়ে যায় এবং ভিডিও, সঙ্গীত সবকিছুই কন্টেন্টের আওতায় পড়ে যায়। আমরা এইগুলো প্রদর্শন করে কার্যকর, শুধু পাঠদান নয়, কার্যকর পাঠদানে আইসিটি একমাত্র পন্থা বলে আমরা মনে করি এবং দাবি করছি। ধন্যবাদ সবাইকে। এবার যুক্তি খণ্ডনের জন্য বিরোধী দলীয় নেতাকে অনুরোধ করছি, আপনার সময় 2 মিনিট। আমার বিরোধী দলের বন্ধু বলছেন পর্নোগ্রাফি ব্যক্তিগত বিষয়। ব্যক্তিগত বিষয়, আমরা ব্যক্তিগত বিষয়টা ফেলে দিচ্ছি, ওই প্রযুক্তি আমাদেরকে ফেলে দিচ্ছে ওই জায়গায়, যার জন্য আমাদের শিশুরা বাধ্য হচ্ছে ওই প্রযুক্তি ওই ব্যবহার করতে এবং ওখানে আসক্ত হতে। সুতরাং আমি মনে করবো না যে এইটা একটা
শুভ বা শিক্ষার্থী বা শ্রেণীকক্ষের জন্য শুভ পাওয়ার কোনো জিনিস। আরেকটা কথা বলছেন উনি, শিক্ষকের নিজস্ব ব্যর্থতার কারণে পাঠদান দিতে সমর্থন হয় না। আমি আমার চৌপাশ বিভক্ত বন্ধুকে বলতে চাই, কন্টেন্ট তৈরি করা এবং সেই মোতাবেক পাঠ দেওয়া যদি আপনি যথেষ্ট অভিজ্ঞ মানুষ আমি জানি, আপনাকে যদি 2 দিনের পরিবর্তে 5 দিন পরিবর্তে 10 দিন যদি ব্যবহার করতে না দেওয়া হয়, আপনি পরবর্তীতে সেটা করতে পারবেন না। আমি লিখে দিতে পারি, পারলেও আপনাকে অনেক স্ট্রাগল করতে হবে। আর এখানেও আমাদের অনেক সীমাবদ্ধতা আছে। সীমাবদ্ধতা কেমন? আমাদের মাল্টিমিডিয়া ক্লাসরুম নাই, আমাদের সেরকম পরিবেশ নাই, বিভিন্ন কারণে আমরা শ্রেণীকক্ষে যথাযথ প্রয়োগ করতে পারতেছি না। আবার ধরেন আমি একটা শ্রেণী ব্যবহার করলাম, পরবর্তী শ্রেণীতে ব্যবহার করতে পারি, সমস্ত কিছু বোঝাই নিয়ে যেতে হচ্ছে, বা বিভিন্ন আমার যেমন টাইম নষ্ট হচ্ছে, সেমনি আমার কার্যকর হচ্ছে না। আরেকটা কথা বলছেন আমার মাননীয় বন্ধু, আরেকটা কথা বলছেন, এই প্রযুক্তিকে বিভিন্ন চিকিৎসা, অর্থনীতি, রাজনীতি বিভিন্ন ক্ষেত্রে নিয়ে গেছেন, কিন্তু আমাকে শ্রেণীকক্ষে আসতে হবে বন্ধু, আমাকে শ্রেণীকক্ষে আসতে হবে। শ্রেণীকক্ষ কার্যকর শ্রেণী ব্যবস্থাপনায় আমার এই প্রযুক্তি কি ব্যবহার করতেছে সেখানে আসতে হবে। আমি রাজনীতি, চিকিৎসা, অর্থনীতি এখানে যাবো না। আরেকটা কথা, আমার বন্ধু 2 নম্বর বক্তা বলে গেছিলেন, সাইফুল ইসলামের তখন সময় করেছিলেন, বড় উত্তর দিতে পারিনি। কার্যকর শ্রেণী পাঠ দলে লেকচার মেথডের কথা বলেছিলেন, আগে উদাহরণ দিয়েছিলেন, বিভিন্ন চার্ট, মডেল, ডায়াগ্রাম বিভিন্নের মাধ্যমে আমরা এবার দেখাতে পারি। আগ্নেয় জিনিস দেখানোর জন্য যদি সে কম্পিউটারের প্রয়োজন হয়, আমি এটা মনে করি না। আমার বিরোধী দল বন্ধুকে এটা বুঝতে হবে। শেষ করুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ। আগ্নেয়গিরি বলে ছবিটা করি হাতে, সেটাও তো দুই দলকে, পক্ষের এবং বিপক্ষের দলকে আমরা আসলে সত্য কথা বললে আমাদের শ্রেণীকক্ষে কথা ছিল পাঠদানের শ্রেণীকক্ষ। আমরা শ্রেণীকক্ষ ছাড়া অনেক দূরে চলে গেছি প্রযুক্তিকে নিয়ে। আমাদের মূল বিষয় ছিল শ্রেণী কার্যক্রমে পাঠদানের প্রযুক্তির ব্যবহার। আমরা আদিম যুগে গুহা পর্যন্ত চলে গেছে। যাই হোক, প্রযুক্তি মানুষের জীবনকে কত সহজ, সরল এবং আনন্দদায়ক করেছে এটা বলে শেষ করা যাবে না। বিরোধিতার খাতিরে বিরোধিতা এক জিনিস, আর বাস্তবতা ভিন্ন জিনিস। আমরা যে কোনো জিনিস দেখে যদি শেখার চেষ্টা করি, সেটা অনেক ফলপ্রসূ হবে। বাস্তব, অর্ধবাস্তব, বস্তু নিরপেক্ষ। বস্তু নিরপেক্ষ শিখাইতে হলে আমাদের বছরের পর বছর লেগে যেতে পারে। আল্লাহ কি, যেমন এই ধারণাটা যদি দিতে যাই, তাহলে আমরা যুগের পর যুগ চিন্তা করে শেষ করতে পারবো না। অক্সিজেন কি, দেখাতে পারবো না। এটা যদি আমরা বাস্তবে দেখাতে না পারি, আমরা মডেলের মাধ্যমে দেখাতে পারি এর উপাদানগুলো দিয়ে, তাই বাচ্চারা সহজেই ভাবে নেবে যে এইভাবে পানি গঠিত, এইভাবে কার্বন গঠিত, এইভাবে অনেক কিছু গঠিত। এর জন্য আমাদের প্রযুক্তির ব্যবহার খুবই দরকার। যেমন আমরা যদি গ্রহগুলো দেখাতে যাই, তাহলে একটা মডেল বা চার্টের মাধ্যমে যত সহজে দেখাতে পারবো প্রযুক্তির কল্যাণে। প্রযুক্তি ছাড়া এটা আমাদের আদৌ সম্ভব কিনা আমার সময় লাগে। আমরা যদি দেখে যাই এই যে দুধ খুঁজে যাচ্ছি, সাদা সাদা স্বাদের হিসাব পরে। আর যদি বলা হয় খালি দুধ, কিভাবে চেনবো আমি? কল্পনা যদি দেখতে না পারি, কল্পনা থেকে জুলুম হয়ে যায়। এই জন্য আসলে কার্যকর শ্রেণী পাঠদানের প্রযুক্তির ব্যবহার অপরিসীম। এখন হলো একটা কথা আসছে আপনার পক্ষ বিপক্ষের কথায়, সেটা হলো অভিজ্ঞ শিক্ষকের অভাব। এর দায়বদ্ধতা কিন্তু প্রযুক্তির নাই। কর্তৃপক্ষের দায়িত্ব যথোপযুক্ত অপারেটর নিয়োগ করা। প্রযুক্তির এখানে কোনো দোষ নাই। আমি এটা কথা বলতেছি, এটা ভালো হবে কি খারাপ, এটা ভালো কাজে ব্যবহার করবো কি, আমরা গালি দেবো কি আদর করবো, প্রযুক্তির এখানে কোনো দোষ নাই, দোষ ব্যক্তি। তাহলে শ্রেণী কার্যক্রমে অবশ্যই প্রযুক্তির ব্যবহার অপরিসীম, তবে একবারে যে সর্বক্ষেত্রেই হবে তা না। একমাত্র কাছাকাছি 99% যদি হয়, সেখানে পুরোপুরি বললেও দোষের কিছু হয় না।
পার্সেন্ট এতই বেশি যে একমাত্র কাছেই চলে গেছে। যাই হোক, দুই দলকে সুন্দর উপস্থাপনের জন্য ধন্যবাদ। আমরা কাউকে ছোট করতে চাচ্ছি না বা করার ইচ্ছাও নেই। যাই হোক, আপনাদের সুন্দর উপস্থাপন এবং প্রযুক্তির কল্যাণে দেখেন আজকে আমরা সবাই কত দূর চলে গেছি। আমরা যখন লেখাপড়া করেছি ওই যে নিচে বাঁশের তৈরি বেঞ্চ, কাঠের নয়, ধুলার মধ্যে আম গাছতলা ফিল্ডের মধ্যে কাজ করেছি। এক রুমে বসতে 3 রুম পর্যন্ত দেখা যেত। আর সেখানে নিয়ম যদি এক পক্ষের শব্দ আরেক পক্ষে যায় না। আমাদের কথায় উঠে আসছে যে মাল্টিমিডিয়া রুম, এটা কিন্তু প্রযুক্তির দোষ নেই, দোষটা যথাযথ কর্তৃপক্ষে ব্যবস্থা করতে পারেন না, দায়বদ্ধতা তাদের। প্রযুক্তি যদি ব্যবহার করা হয় সে ক্লাসটা অবশ্যই আনন্দদায়ক এবং শিক্ষণীয় হবে এবং বাচ্চারা আনন্দের সাথে সেটা শিখবে। আর আরো যে কথাগুলো আসছিল ওই কথাগুলো বলতে চাচ্ছি না। অপব্যবহার, এটা হলো ব্যক্তি বিশেষ দায়ী, প্রযুক্তি দায়ী নয়। কারণ শ্রেণীকক্ষে প্রযুক্তির অপব্যবহার কখনো শেখানো হয় না। আমাদের শিক্ষার্থীকে শেখানো হয় ইতিবাচক দিকগুলো। এখন কেউ যদি ভুল পথে যায়, প্রযুক্তি বিষ পোকা মারার জন্য, কারণ সেই পোকা মারতে যায় যদি কেউ নিজে খায় ফেলে, প্রযুক্তির এখানে দোষ নাই, দোষ কার? ব্যবহারকারী। দুই পক্ষকে ধন্যবাদ তাদের সুন্দর যুক্তি উপস্থাপনের জন্য। আপনাদের সবাইকে ধন্যবাদ। ফলাফল এখানেই শেষ।